কার্ডের কলঙ্ক নিয়েই শুরু হলো 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ। কেন এটা বলছি? কারণ প্রথম ম্যাচে, উদ্বোধনী ম্যাচে তিনটা লাল কার্ড হয়েছে, যেখানে আগের বিশ্বকাপে পুরো বিশ্বকাপে 4টা লাল কার্ড ছিল, সেখানে এবার প্রথম ম্যাচে 3টা লাল কার্ড। সুতরাং খুব প্রত্যাশিত না কারোর জন্য, আমরা যারা খেলা ফলো করি, যারা এক্সপার্ট হিসাবে খেলা দেখেন, কারোর জন্যই না। আর এর বাইরে মন ভরিয়েছে কোরিয়ান ফুটবল। এখন দ্বিতীয় দিনে আবার অন্য দুই স্বাগতিক যারা কানাডা এবং যুক্তরাষ্ট্র, তারা মাঠে নামবে। এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপের স্পেশাল শো গোলে। আমাদের সঙ্গে আজকে আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মামুনুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। মামুন ভাই, যেটা শুরুতে বলছিলাম যে লাল কার্ডের যে বিষয়টা, মানে এটা তো নিশ্চয়ই আপনি আশা করেননি। যদিও একটা আফ্রিকান দল থাকায় মনে হচ্ছিল যে ফিজিক্যাল ফুটবল হবে, কিন্তু তাই বলে 3টা লাল কার্ড। আফ্রিকানরা যখন আপনার ফিজিক্যালটা ইউজ বেশি করে এবং তারা খুব স্পিডে ট্যাকেল, ব্যাট ট্যাকেলও করে, আপনার স্টার্টিংয়ে যখন খেলা স্টার্ট হয় তখন কিন্তু 15 মিনিটের মাঠে যখন একটা ইয়েলো কার্ড রিসিভ করছে, তখনই এত মানে 2টা রেড কার্ড হবে সেটা বোঝা যায় না। বাট যেটা আমি বলবো যে রেফারি যখন প্লেয়ারকে প্রোটেক্ট করে তখন কিন্তু আপনাকে ইউজ করতে হবে, নাহলে কিন্তু প্লেয়ার ইনজুরিতে পড়বে। প্লেয়ার ইনজুরিতে পড়লে আপনার ওয়ার্ল্ড কাপটা সাকসেসফুল নাও হতে পারে। বাট দেখতে, এটা শুনতে খারাপ লাগলে বা দেখতে খারাপ লাগলেও কিন্তু কার্ডগুলি একদম অরিজিনাল, মানে রেফারিং ভালো হয়েছে, ব্যাট ট্যাকেলের কারণে হয়েছে। মেক্সিকো যেটা কার্ড দিয়েছে রেড কার্ড, এটা নাও দিতে পারতো। এটা 50-50-তে রেফারি মনে করছে, আমার কাছে নাও মনে হতে পারে, বাট রেফারির কাছে মনে হয়েছে যে সেটা রেড কার্ড। মানে অনেক ক্ষেত্রে কি এটা ওই ব্যালেন্স করার একটা ইমোশন কাজ চেষ্টা করার দায়িত্ব আমাদের। এটাই না, তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। করে কিনা যে 2টা রেড কার্ড অপোজিশন হয়েছে, কোন একটা ট্যাকেলে দিয়ে দিল, এরকম অনেক না, সময় এটা ঘটে। কিন্তু আসলে এটা আমাদের বাংলাদেশে পসিবল, এটা আমরা বাংলাদেশে পসিবল, ইন্টারন্যাশনাল লেভেলে এটা পসিবল না। কিন্তু এখানে অনেক জবাব দিতে হয়। আপনি এখানে বিআর আছে, কারণ সে যদি ব্যাট রেড কার্ডও দেয়, বিআর থেকে নিষেধ করে সেটা ক্যান্সেল করা, রিভার্স করার একটা সুযোগ থাকে। তা মানে জিনিসটা নর্মালি হলো আপনার এইসব জায়গায় এই ধরনের কোনো চিন্তা নাই। আপনি একটা গোল খেলেন, তাই পেনাল্টি আরেকটা দিব না, একটা পেনাল্টি দিলে আরেকটা, কিন্তু পেনাল্টি হলে পেনাল্টি মাসবি দিবে। যেমন ফার্স্ট রেড কার্ডটা যেটা, এটা কিন্তু 99% রেড কার্ড, 99% এবং বিহাইন্ড দ্য ট্যাকেল, তাহলে এটা মাসবি রেড কার্ড। কারণ যে কোনো কিছুতে আপনার 99% যদি বা 90%ও স্কোরের জায়গা থাকে, আপনি যদি ট্যাকেল করেন তাহলে রেড কার্ড। এখানে নো ডাউটলি কার্ড নিয়ে কোনো ইস্যু না, ইস্যু হচ্ছিল প্লেয়িং স্টাইল নিয়ে। সাউথ আফ্রিকা যে স্টাইলে প্লেয়িং স্টার্ট শুরু করছে মেক্সিকোর সাথে, হাই প্রেসিং ফুটবলে ওইভাবে হাড্ডাহাড্ডি সেম লেভেলে খেলে টিকতে পারে না, কারণ তারা প্রচুর মিস্টেক করছে। ওই মিস্টেকগুলির সুযোগ মেক্সিকো নিছে। অন দ্য আদার হ্যান্ড, আমি যেটা বলছিলাম শুরুতেই, যে নিশ্চয়ই কোরিয়ান ফুটবল আপনার মন ভরিয়েছে, এবং মনে হচ্ছে যে এশিয়ার থেকে কোনো দল যদি ইউরোপের সঙ্গে টেক্কা দেয় বা সাউথ আমেরিকার সঙ্গে টেক্কা দেয়, সেটা কিন্তু সাউথ কোরিয়া হতে পারে। হ্যাঁ, আপনি ফার্স্ট ম্যাচে তারা প্রমাণ করছে, তাদের প্লেয়িং স্টাইল বলেন, মিডফিল্ড রোটেট বলেন, নাম্বার 6 ডিফেন্সিভ মিডফিল্ড যে একটা গোল করা প্লাস একটা অ্যাসিস্ট করা, যে তাদের এই চেক রিপাবলিকের যে ডিফেন্ডিং ব্লকটা ভাঙ্গা, ডিফেন্ডিং ব্লক ভাঙতে কী লাগবে? থার্ড ম্যান রান লাগবে, থার্ড ম্যান রানকে করবে, মিডফিল্ডার করবে, নাহলে উইঙ্গার করবে, দুই উইঙ্গার করবে, দুই উইঙ্গার রাইট ব্যাক লেফট ব্যাককে ফাঁকা জায়গায় রেখে ওই জায়গাটাকে যে ইউজ করা, এগুলো আসলে এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ার বা এক্সট্রাঅর্ডিনারি টিম। যে গোল করছে সে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচে 2.5 বছর পর গোল করছে। সে 2014-তে গোল করছিল, 24-এ গোল করে, এখন 2026-এ শেষে অলমোস্ট 2 বছর কতদিন পর গোল করছে, তাও ইম্পর্টেন্ট গোল। 1-0-তে আপনার পিছিয়ে পড়া থাকে, 1-0-তে আবার 2-1-এ ম্যাচ জিতা। এটা আসলে এশিয়ান লেভেল, এশিয়ার একটা টিম ইউরোপিয়ান একটা টিমের সঙ্গে লেভেলের মানে 50-50 ম্যাচ। আমি ম্যাচ দেখতেছিলাম, এমন চিন্তা 96 মিনিট পর্যন্ত চোখ বন্ধ করার সময় পাইনি, কারণ লাস্ট পর্যন্ত আমাকে দেখতেছে যে ম্যাচটা কী। কারণ আমরা তো কোরিয়ার সাপোর্টে কথাটা বলছি, যে কোনো জায়গায় কোরিয়াকে আমি আপনার চেকের আগে রাখছি, কারণ ওই গ্রুপ থেকে কে আসতে পারে, মেক্সিকো আর কোরিয়া। তো 3 নম্বর টিম হিসেবে যদি কেউ আসে, বাট 2টা শিওর। তার ম্যাচটা আপনাকে যদি ম্যাচ অবজারভেশনে যান, কোরিয়া টিমের একটা জায়গায় শুধু দুর্বলতা, সেটা হলো সেট পিসে, লং থ্রো, সেট পিসে, ডিফেন্ডিং সেট পিসে লং থ্রোতে যে গোল রিসিভ করা,
ফ্রি কিকে আবার গোল রিসিভ করছে, বাট হাইট ফ্যাক্টর কাজ করে, ইউরোপিয়ান দলগুলো তো আসলে হাইট মানে বেশ অ্যাডভান্টেজ থাকে আমার তাদের। আমার কাছে মনে হচ্ছে হাইট ফ্যাক্টর থাকলে আপনার কিন্তু গোলকিপারের লং বল বা ডিফেন্সের লং বল কিন্তু একটা বলও কিন্তু চেক রিপাবলিকের স্ট্রাইকার পায় না, সব কিন্তু কোরিয়ান প্লেয়াররা পাইছে। এখানে ম্যান মার্কিং কিছু পজিশন নিয়ে একটু ঝামেলা ছিল, কারণ আমি দেখতেছিলাম যে কোরিয়ান প্লেয়ারও কিন্তু টল হয়, 6 ফিট হয়। আগে আমরা যে ধারণা করি জাপানিজ এখন নাই, এখন তারাও 6 ফিট, তাদের থেকে 6'3" আছে একটা স্ট্রাইকার চেক রিপাবলিকের। বাট তারা যে লং জাম্প করে কতটুকু উপরে উঠে, আমি ম্যাচের যেটা আপনি বললেন ওইটাই মানে প্রবলেম ফেস করতে পারে লং বল বা লং। Mighty Green Apple. Game changer ginger. Happy speed. দেখি না কোরিয়ান প্লেয়াররা ডিফেন্ডাররা হেড করে প্রত্যেকটা বল উইন করা, একটা সেকেন্ড বল মিস করছে, বাট প্রত্যেকটা সেকেন্ড বল উইন করা। ওই ট্রাবলটা তারা কাটিয়ে উঠেছে সত্যি কথা, এবং ওটা যদি না কাটানো যায় তাহলে তো ইউরোপের সঙ্গে টক্কর দেওয়া যাবে না, তারা সেটা রাইটলি ফাইন্ড আউট করেছে। আমরা যদি আজকের ম্যাচের দিকে মন দেই, গতদিন মেক্সিকো থেকে শুরু হয়ে গেল, আজকেও উদ্বোধনী অনুষ্ঠান আছে ছোট ছোট। প্রথমে টরন্টোতে হবে কানাডার ম্যাচ, এবং কানাডার সঙ্গে তাদের যে প্রতিপক্ষ বসনিয়া, এই দুটো দল এর আগে কিন্তু কখনো খেলেনি, মুখোমুখি হয়নি, এটা তাদের ফার্স্ট ম্যাচ। তো স্বাভাবিকভাবেই তাদের জন্য ফার্স্ট ম্যাচে প্রেডিক্ট করার কোনো সুযোগ নেই, যেহেতু তারা কখনো ম্যাচই খেলে নাই। আপনার একটা জিনিস বলতে, মানে আমরা যতটুকু দেখি বা বুঝি বা যতটুকু চিন্তা করি, যতটুকু আমরা কথা বলি, কথার মাধ্যমে যে বলা হয় যে কানাডার টিম তাদের জেনারেশনের ওয়ান অফ দ্য বেস্ট টিম এই ওয়ার্ল্ড কাপে। তো তারা হোস্ট, তারা চাবে ম্যাচটা জিততে, এবং ফার্স্ট দেখা ইতিহাসের সাক্ষী তো সবাই হতে চায়। তাহলে তারা তাদের হোমে যে সাপোর্টগুলি পাবে, আপনার বসনিয়ার সাপোর্টটা পাবেন, কিন্তু বসনিয়ার স্ট্রং সাইড হচ্ছিল তারা ইতালিকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ প্লে-অফে হারিয়ে। এটা 4 বছর 8 বছরও সম্ভব হবে নাকি আমি জানি না, নেক্সট 4 বছর বা তাদের মুখোমুখি হলে এটা সম্ভব হবে না। বাট সেটা যেটা করে আসছে তাদের কনফিডেন্ট লেভেলটা ওই জায়গায় থাকবে। আর সেকেন্ড হচ্ছিল তারা ইউরোপিয়ান টিম আর কানাডা ল্যাতিনের টিম, এই জায়গাটুকুতে একটা দূরত্ব থাকতে পারে। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আরও কথা বলবো। আমাদের দুটো ম্যাচ যেহেতু প্রিভিউ রিপোর্ট একসঙ্গে আছে, আমরা সেটা দেখব। আমরা একটু প্রিভিউ রিপোর্ট দেখে তারপরে আলোচনায় ফিরছি আবার। জমকালো আয়োজনে মেক্সিকোতে পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপের। এবার বাকি দুই আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডার চমক দেখানোর পালা। যুক্তরাষ্ট্র প্যারাগুয়ে ও কানাডা বসনিয়া ম্যাচের আগে হবে অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের মূল আকর্ষণ গায়িকা কেটি পেরি, এছাড়াও পারফর্ম করবেন ফিউচার, আনিতা, লিসার মতো জনপ্রিয় তারকা। লস অ্যাঞ্জেলেসে ভিজুয়াল ও আকর্ষণীয় গল্পগাথায় ফুটিয়ে তোলা হবে দেশটির গৌরবময় মুহূর্ত। মাঠেও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। দলে পুলিসিক, ম্যাককেনির মতো তারকা আছেন। কোচ পোচেতিনোর অধীনে বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু করার চ্যালেঞ্জ। অন্যদিকে 16 বছর পর বিশ্ব আসরের সুযোগ পাওয়া প্যারাগুয়ে চমক দেখানোর অপেক্ষায়। ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সুযোগ জীবনে বারবার আসে না, তাই ছেলেদের অতিরিক্ত চাপ নিতে না করেছি, উল্টো সময়টা উপভোগ করার পরামর্শ দিয়েছি। প্যারাগুয়ে কঠিন প্রতিপক্ষ, নার্ভ ধরে রাখতে না পারলে ভালো ফল আসবে না। কানাডায় মঞ্চ মাতাবেন মরিসেত্তে, মাইকেল বুবলে, নোরা ফাতেহি। থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় ও উইলিয়াম প্রিন্সের মতো শিল্পীরা। ভেদাভেদ ভুলে পুরো বিশ্বকে এক সুতোয় গাঁথাই 3 শহরের উদ্বোধনী অনুষ্ঠানের মূল থিম। তবে মাঠের লড়াইয়ে দুশ্চিন্তা ভর করেছে কানাডা শিবিরে। নিজেদের প্রথম ম্যাচেই চোট নিয়ে দুশ্চিন্তা। ইনজুরিতে ছিটকে গেছেন দলটির অধিনায়ক আলফোন্সো ডেভিস। বসনিয়ার বিপক্ষে তাই কিছুটা ব্যাকফুটে কানাডা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমাদের সঙ্গে আলোচনায় আছেন মামুনুল। আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরছি। যেটা রিপোর্টে ছিল যে কানাডার কিন্তু একটা বড় শক আছে, তাদের ক্যাপ্টেন তিনি কিন্তু ইনজুরিতে খেলতে পারছেন না, ডেভিস। ফলে এটা অবশ্যই তাদেরকে একটু ব্যাকফুটে লাগবে। আরেকটা স্ট্যাট তাদেরকে ব্যাকফুটে রাখবে যে এর আগে 2 বার বিশ্বকাপে তারা 6 ম্যাচে কোনো জয় পায়নি। ফলে একদিকে এটা ইতিহাস গড়ার মানে সুযোগ, আবার একদিকে এটা একটু ব্যাকফুটে রাখার মতো বিষয়। তাদের ইম্পর্টেন্ট প্লেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার তাদের ইনজুরিতে আছে লং টাইম ধরে। ব্রায়ান মিনিকে সে খেলছে, তো সে খুব ফাস্ট, এবং হোসেন বোল্টের মতো তার স্পিড। সে থাকলে টিমের স্ট্রেংথ, টিমের স্পিড, একটা আপনার টিমের যখন বেস্ট প্লেয়ারটা এক্সট্রাঅর্ডিনারি, তাহলে আপনার টিমের মানে সামর্থ্য কতটুকু এবং সব কিছু তাকে ঘিরে নিয়ে যেতে পারতো। বাট ইনজুরির কারণে আই থিঙ্ক সে ম্যাচ খেলতে পারে, নাও খেলতে পারে, শঙ্কা আছে, এখনও শিওর না।
কারণ টিম এখনো মনে হয় দেয় নাই। আপনি ম্যাচের একটা আগে প্রবাবল 11 দেয় সব সময় ম্যাচের আগে আপনি এটা জানতে পারবেন, সে খেলতে পারলে টিমের একটা স্ট্রেংথ থাকবে। এখন ইতিহাসের বললাম না, ইতিহাসের সাক্ষী সবাই হতে পারে। লাস্ট ওয়ার্ল্ড কাপ সব মিলে 6টা ম্যাচে যখন Mighty Green Apple. Game changer ginger. Happy speed. সে জিতে নেয়, তারা ফার্স্ট ম্যাচে জিতে তারা এই ওয়ার্ল্ড কাপ ম্যাচ জয় দিয়ে শুরু করতে চাবে, এটাই স্বাভাবিক। বসনিয়ার একটা প্লেয়ারের সঙ্গে কিন্তু হোল ওয়ার্ল্ড পরিচিত, এডেন জেকো। 40 বছর বয়স এখনও আছে, যদিও 11-এ হয়তো সুযোগ পাবেন না, কিন্তু এরকম অভিজ্ঞতা নিয়ে কিন্তু যদি অল্প সময়ের জন্যও কোচ ব্যবহার করেন, সেগুলো কিন্তু একটা পার্থক্য গড়ে দেওয়ার সুযোগ থাকে। আসলে সে টল, সে গুড ফিনিশার, ম্যান সিটির মতো টিমে সে খেলছে, ম্যান সিটির টিম যখন চ্যাম্পিয়ন হয়। সব কিছু মিলে আমি বলবো অভিজ্ঞতা তো আপনাকে কাজে লাগাইতে হবে। ডেফিনেটলি। এখন একজন মাস্টার প্ল্যানটা করে কে? হেড কোচ, ম্যানেজার। মাস্টার প্ল্যানটা মধ্যে যদি তাকে ইউজ করা হয়, তাকে কখন ইউজ করবে আমরা কেউ জানি না, তাকে ইউজ করবে যখনই বড় ম্যাচ আসবে তাকে ইউজ করবে। বড় ম্যাচের খেলাটা যখন তার ওই জায়গাটুকুতে তার পরিচিত, আই থিঙ্ক সে স্কোরারও, তাকে আমার মনে হয় না বসায় রাখবে, তাকে ঠিক টাইমে ইউজ করবে। যদি জিতে থাকে তাইলে অন্য হিসাব, বা চেঞ্জিংয়ে 60-70 বা সেকেন্ড হাফে স্টার্ট করতে পারে, ডিপেন্ড হচ্ছিল কোচিংয়ের প্ল্যানিংয়ে, বা তখন স্কোর লাইন কি থাকে সেটার উপর অনেক কিছু নির্ভর মিলে। করে। কারণ আপনি যদি তাকে 11 ওদের আপনি না মানে অবাক হওয়ার কিছু নাই, কারণ হচ্ছিল ওই টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। অবশ্যই। আমরা সেকেন্ড ম্যাচটায় যদি একটু, যেটা আগামীকাল সকালে, সেখানে যুক্তরাষ্ট্র এবং প্যারাগুয়ে, আমার মনে হয় ইন্টারেস্টিং ম্যাচ হবে এবং সমান সমান। যদিও যুক্তরাষ্ট্র হোস্ট, কিন্তু প্যারাগুয়ে কিন্তু সাউথ আমেরিকার প্রতিনিধি এবং তারা কিন্তু একটু কি বলবো, মানে প্রতিপক্ষকে পেইন দেয়া দল, কিন্তু আমরা অতীতে যেটা দেখেছি প্যারাগুয়ের। দেখেন 2010-এর পর মনে প্যারাগুয়ে খেলেন, হ্যাঁ 16 বছর পরে ওয়ার্ল্ড কাপ খেলে না, বাট ইউএসএ কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলছে। হ্যাঁ ইউএসএ খেলেছে। এখন এই জায়গাটুকুতে যদি আপনি চিন্তা করেন ইউএসএকে এগিয়ে রাখবেন, ইউএসএ আর প্যারাগুয়ের কিন্তু একটা ম্যাচ হয়েছে 1930, মানে শুরুর দিকে একদম, ওইটা তো ইউএসএ জিতছে। তো সব কিছু মিলে হোম গ্রাউন্ডের সুযোগটা নিবে, এবং দুইটাই ল্যাতিনের। এখানে ইউরোপিয়ান থাকলে একটু দুটোটাই ল্যাতিনের। এবং আরেকটা জিনিস হচ্ছিল ইউএসএর ওয়ার্ল্ডের বেস্ট 5টা এক্সপেন্সিভ কোচের মধ্যে বর্তমান ওয়ার্ল্ড কাপের উনি একজন। তা আপনি যদি চিন্তা করে দেখেন সব কিছুর মধ্যে, এবং আর্জেন্টাইন কোচ। আপনাকে যদি একটু র্যাঙ্কিং বলি তাহলে ওটা স্পষ্ট হবে, যুক্তরাষ্ট্রের 17 এবং প্যারাগুয়ে 41, মানে ব্যবধান কিন্তু বেশ আছে, অনেক বেশি। এখন মাঠে তার মধ্যে হোম গ্রাউন্ডে খেলা, হোম গ্রাউন্ড, সাপোর্টার ক্রেজ তাদের ওই আমার মনে হয় লাস্ট ইয়ার প্রত্যেক বছর এক একটা দেশ যখন আপনার সবাইকে সারপ্রাইজ করে, লাস্ট ওয়ার্ল্ড কাপে মরক্কো সারপ্রাইজ করছে। এই ধরনের যদি ওয়ার্ল্ড কাপে কোনো দেশ সারপ্রাইজ করে, এবছর আমেরিকাকে আপনি ওই সারপ্রাইজটা তারা করতে পারে আমাদের সবাইকে। আপনার জন্য পরের দিকে একটা প্রশ্ন ছিল, আপনি শুরুতে সেটা করে গেলেন, মানে ডার্ক হর্স কে হতে পারে, তো আপনার উত্তরে মনে হচ্ছে যে সেটা আমরা যুক্তরাষ্ট্রকে সেই কাউন্টে রাখতে পারি। আপনি 75 কথা এর মধ্যেই বলেছেন, মানে কোচিংয়ে এরকম, যেহেতু আমাদের খুব সুপরিচিত কোচ এবং হোস্ট টিমের, তিনি কিন্তু একটা কথা বলেছেন তার শিষ্যদের, যে এই ইতিহাস গড়ার মতো ব্যাপার, যে নিজের দেশে খেলার সুযোগ কিন্তু সব ফুটবলারের আসে না বিশ্বকাপ, ফলে সেই জিনিসটা যাতে সবাই স্মরণীয় করে রাখে। 75 এমনি মানে টেকনিক্যাল দিকটায় তারা মানে কোন দিকে মন বেশি দিবেন? এখন ডিপেন্ড করে আপনার এগেনস্ট টিম কে। মাসবি প্যারাগুয়ের সঙ্গে তো ডিফেন্ডিং খেলবে না, প্যারাগুয়ের সঙ্গে। এখন ওয়ার্ল্ড ফুটবলে এমন একটা অবস্থা, আপনার 10টা প্লেয়ার বলের পিছনে থাকে, আপনি যে জায়গায় যান। গোল বেশিরভাগ হয় কিন্তু ট্রানজিশন মুভমেন্টে। এখন যতগুলি ওয়ার্ল্ড কাপে আপনি ম্যাচ দেখছেন, ট্রানজিশন মুভমেন্টে বেশি হয়। শুধু কোরিয়া 2টা গোল করছে খুব সুন্দরভাবে। তারপর আপনি যদি মেক্সিকোর ম্যাচ দেখেন, ট্রানজিশন মুভমেন্টে প্রেসিং করে বল নিয়ে গোল। তাহলে ডিপেন্ড করবে ইউএসএ প্যারাগুয়ের সঙ্গে কোন স্টাইলে ফুটবল খেলবে। যদি ইউএসএ মিড ডিফেন্ডিং করে খেলে, তাহলে আপনি স্কোর করতে গেলে প্যারাগুয়ের মিস্টেকের দিকে তাকিয়ে থাকতে হবে। আর যদি প্যারাগুয়ে ডিপ ডিফেন্ডিং করে, তাহলে আপনার ইউএসএকে কী করতে হবে, ওই ডিপ ডিফেন্ডিংটা ভাঙতে হবে। তাহলে এই মানে ধরন কিন্তু অনেক ধরনের। এখন ডিপেন্ড করে ম্যাচের স্টার্টটা কীভাবে তারা স্টার্ট করে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কী, মেক্সিকো আফ্রিকার সঙ্গে কী করছে, তাদের হোম গ্রাউন্ডে কী। হোম গ্রাউন্ডে মাসবি প্রেসিং ফুটবল খেলবে, আই থিঙ্ক 4-3-3 খেলবে, প্রেসিং ফুটবল খেলবে, চেষ্টা করবে প্রথম দিক থেকেই তারা চাপে রাখতে, ওই জায়গা থেকে জানি প্যারাগুয়ে না উঠতে পারে।
আচ্ছা, একটা ফুটবল ফিলোসফির কিন্তু আপনি যদি গত 10-15 বা 20 বছরের হিসাব করা হয়, আগে একটা সময় যখন 32 দলের ওয়ার্ল্ড কাপ ছিল কিংবা 24 দলের ছিল, তখন কিন্তু দেখা যেত ছোট দলগুলো গোল না খাওয়ার জন্য একটা আকুতি থাকতো, মানে ওইভাবে খেলতো। এখন কিন্তু ওইভাবে যারা একটু তুলনামূলক ছোট দল, তারাও কিন্তু একদম ওই রকম ডিফেন্সিভ ফুটবল খেলে না। এবং ইনফ্যাক্ট এটা কি এই কারণে যে ওই রকম ডিফেন্সিভ ফুটবল খেলে এখন আসলে টিকে থাকা যায় না? ডিপেন্ড করে আপনার টিম স্ট্রেংথ। আপনি যদি লাস্ট ওয়ার্ল্ড কাপটা দেখেন, ফলো করেন, মরক্কোর কাজটা কি ছিল? মরক্কো এমন ডিপ ডিফেন্ডিং করতো, অন্য টিমকে সুযোগ দিত না। তারা চেষ্টা করতো, মরক্কো ডিফেন্ডিং কিন্তু ভাঙতে পারতো না। চেষ্টা করার দায়িত্ব আমাদের। তার আগে নীতির বিরুদ্ধে আমাদের উঠে নিজেই উঠতে পারে না, আবার অন্যের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। মরক্কো কোন সুযোগটা নিত? পুরো টিম যখন তাদের উপর আসতো, কাউন্টার অ্যাটাকে যে Space অনেক বেরিয়ে যেত, অনেক হাকিমির space, মতো উইঙ্গার, তাদের এত ফাস্ট উইঙ্গার, ওই যে ট্রানজিশন মুভমেন্টটা তারা কি করতো, কুইক কাউন্টার অ্যাটাক মেরে গোল একটা দিয়ে আবার তাদের জায়গায়। এখনকার ফুটবল হচ্ছিল আপনার বলের পিছনে থাকতে হবে, ব্লক রেডি করতে হবে, আপনার তাকে সুযোগ না দেওয়া, আবার ফাঁদে ফেলানো, যে আপনি তাকে ফাঁদে ফেলাচ্ছেন। এখানে তো প্যারাগুয়ে ইউএসএকে ফাঁদে ফেলাইতে হবে। ইউএসএ যদি প্যারাগুয়েকে ফাঁদে ফেলাইতে যায়, তাহলে ইউএসএর ম্যাচ জিতাটা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ নিজের হোমে কেউ এইভাবে খেলবে না। নিজের হোমে ওই আপনি বললেন র্যাঙ্কিং ব্যবধান, সব দিক দিয়ে ব্যবধান আছে, তারাই চাবে যে চেষ্টা প্রেস করে গোল নিয়ে আসা, ম্যাচকে ইজি করা, নিজেদের আয়ত্ত না। গোল না করা পর্যন্ত কিন্তু আপনার খেলাটা দেখবেন অগুছানো হইতে পারে, এবং তা ওই প্যারাগুয়ে যদি ডিপ ডিফেন্ডিং করে, তখন আবার আরেক প্রবলেম, খেলা দেখতে সুন্দর না হতে পারে। আপনি 2টা ম্যাচ দেখছেন, 2টা ম্যাচে যদি আপনি অবজারভেশনে যান, কোরিয়ার চেকের খেলাটা কেন এত ফাস্ট হয়েছে, কেন এত অপশন তৈরি হয়েছে গোলের, এত সুযোগ কেন, 2-1 কেন হয়েছে, আর আফ্রিকা আর চলে মেক্সিকোর কেন হয় না? কারণ ওই 2টা 50-50 টিম খেলতেছে, তারা দুজন ব্যবধান থাকলে আসলে তখন ম্যাচটা ওরকম হয় না। আচ্ছা, এমনিতে আমি একটু মানে জেনেরিক একটা প্রসঙ্গে আসি, যে বাংলাদেশে বিশ্বকাপের শুরুর যে 2টা দিন পার হলো, এখানে বড় দল খেলছে না বলে একটু কি চারপাশে আবেদন কম মনে হচ্ছে আপনার? দেখেন, আমাদের যে টাইমটাতে খেলা হচ্ছে, এই টাইমের আর ওই টাইমের মধ্যে মানুষের ম্যাচ দেখার সময়টুকু আপনাকেও দিলে নিশ্চয়ই আপনি রাতের খেলাটা দেখতে পারবেন, দিনের খেলাটা কিন্তু আপনি বাসায় বসে দেখতে পারবেন না, কারণ দিনের খেলাটা এই যেমন ব্রাজিল নামলে 4টায় ম্যাচ, প্রথম 2টা ম্যাচই ব্রাজিলের 4টায়, তাহলে আপনি 4টায় ম্যাচ দেখবেন না, আপনি সকালে অফিস করবেন, অনেকে করবে, অনেকে ম্যাচ দেখবে, দেখে অফিসে আসবে, যারা ডাই হার্টেড ব্রাজিল সাপোর্ট করে। আপনিও ডাই হার্টেড যদি ব্রাজিল সাপোর্ট করে, আপনিও ম্যাচ দেখবেন। আর আমাদের মতো মানুষ যারা ফুটবল প্লেয়ার, আমরা তো বসে খেলা দেখবো, যেই কাজ থাকুক, আমাদের কাজটাই তো এটা। তো এই কারণে আপনার এই পারিপার্শ্বিকের দিক থেকে আপনার জিনিসটা, ইমেজটা কিন্তু আসতেছে, ইমেজটা আসবে, সময় হবে, ফ্ল্যাগ ওঠার, তর্ক বিতর্ক হবে, বাট জানি কোনো ঝগড়া না হয়। ডেফিনেটলি, এটা তো সবসময় এটা থাকে। কিছু ইন্টারেস্টিং দল এবার সুযোগ পেয়েছে। আপনি যদি কুরাকাও, কেপ ভার্দে, ইনফ্যাক্ট উজবেকিস্তান এবং জর্ডানও কিন্তু প্রথম অংশ নিচ্ছে, এই দলগুলোর দিকে তো আপনার একটু আলাদা নজর থাকবে আমার ধারণা। দেখেন, আফ্রিকার যে দুই দলের কথা বলছেন, ওদের ক্যারিবিয়ান, কুরাকাও হচ্ছে ক্যারিবিয়ান, তাদের খেলার বা কোনো কিছুর আইডিয়া আমাদের কাছে নাই, কারো কাছে নাই। বাট উজবেকিস্তান আর জর্ডানের আইডিয়া আছে, তারা কতটুক যেতে পারে, আর তারা কতটুক যাওয়ার সুযোগ আছে সেটাও আছে। তাদের গ্রুপ থেকে বোঝা যাবে যে তারা কি আপনার সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করতে পারবে, কারণ এখানে কোয়ালিফাই করাটা ইজি কেন, 2টার পরও আরো 6টা টিম যাবে 3 নাম্বার হয়ে, তাহলে একটা সুযোগ আসে, আপনার সুযোগ থাকবে। উজবেকিস্তান এবার গোলের হিসাব নিকাশ, গোল হজম করা, গোল দেয়া, এটা ম্যাটার করবে। 3 পয়েন্ট পাওয়া মানে আপনাকে থার্ড টিম হিসেবে যাওয়ার জন্য রেডি হয়ে থাকা, এই হিসাবে উজবেকিস্তানের সুযোগ থাকতে পারে। বাট জর্ডানও, আমরা তো জর্ডানের সঙ্গে খেলছি, বাট উজবেকিস্তান ইজ বেটার লেভেল, উজবেকিস্তানে একটা সুযোগ থাকতে পারে। আচ্ছা, বিশ্বকাপ আলটিমেটলি তো যখন এগিয়ে যাবে, ব্রাজিল নামবে, তারপরে আর্জেন্টিনা যদিও বেশ কিছুদিন পরে নামছে, বড় দলগুলোর মধ্যে আপনি কি সাউথ আমেরিকার সুযোগ এবার বেশি দেখেন, মানে এই দলগুলোর, নাকি ইউরোপের দিকে বেশি ঝুঁকে? দেখেন, আপনি যদি বেসিক্যালি প্লেয়ার টু হেড করেন, তাহলে কিন্তু ইউরোপিয়ানের কাছে ল্যাতিন কোনো দিক দিয়ে আসে না। আচ্ছা, মানে ইউরোপিয়ানরা এগিয়ে থাকে, অনেক এগিয়ে, কারণ হেড টু হেড যদি চিন্তা করেন, ফ্রান্স আর স্পেনের আশেপাশে কেউ নেই। একটা মেসিকে দিয়ে আপনি একজনকে তুলনা, ভিনিসিয়াস জুনিয়র দিয়ে একজনকে আপনি মাপবেন, ভিনিসিয়াস জুনিয়র যদি এমবাপের সঙ্গে আপনি মিলান,
আর 10টা আপনি যদি চিন্তা করেন, এটা 11 জনের ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে না, এটা 23 জনেরই ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে। কেন? লং রেজের খেলা, অনেক সময় নিয়ে খেলা, অনেক ম্যাচ খেলতে হবে। এখানে আপনার বেঞ্চে যারা আছে তাদের পারফরমেন্সটার উপর ডিপেন্ড করবে সব কিছু। মামুনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। দারুণ আলোচনা ছিল, আগামীতে আবার দেখা হবে। দর্শক, বিশ্বকাপ আজকে দ্বিতীয় দিনে যাচ্ছে এবং এখানে দুটো ম্যাচ আছে, একটা কানাডা নামবে এবং আরেকটায় যুক্তরাষ্ট্র নামবে, দুটো স্বাগতিক দেশ। এর আগে মেক্সিকো অলরেডি জয় দিয়ে শুরু করেছে। খেলা তো আপনারা দেখছেনই এবং আমরা কথা বলবো গোল দিয়ে। হাজির হব আগামীকাল ঠিক একই সময়।